ঠিক আছে। প্রিয় ছাত্রছাত্রী, কতুলপুর ব্লকের উদ্যোগে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যে ই ক্লাসের ব্যবস্থা হয়েছে তাতে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমি সৈকত রায়, সহশিক্ষক, তাজপুর রামচরণ উচ্চ বিদ্যালয়। আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর ব্যাকরণের বাক্য পরিবর্তন। দেখো, বাক্য হচ্ছে ভাষার বৃহত্তম একক। তাহলে ভাষার ক্ষুদ্রতম একক কি? ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। কতগুলো ধ্বনির সমন্বয়ে গড়ে ওঠে শব্দ, আর কতগুলি শব্দ বা পদের সমন্বয়ে গড়ে ওঠে বাক্য। তাহলে বাক্য কি? বাক্য হচ্ছে অর্থযুক্ত পদ সমষ্টি। অর্থযুক্ত পদ সমষ্টি। একটু খেয়াল করো, শব্দের পর শব্দ সাজালেই কিন্তু বাক্য হয় না। যেমন শব্দের পর শব্দ সাজালে কবিতা হয় না। যদি শব্দের পর শব্দ সাজালে কবিতা হয়ে যেত, তাহলে আমরা প্রত্যেকেই কবি হয়ে যেতাম, কেউ অকবি থাকতাম না। আচার্য বিশ্বনাথ কবিরাজ তার সাহিত্য দর্পণ নামক গ্রন্থে সার্থক বাক্য হতে হলে তিনটে গুণাবলীর কথা বলেছে। কি কি? একটু খেয়াল করো। যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। বাক্যের যোগ্যতা কি? বাক্যের যোগ্যতা হচ্ছে বাস্তব ক্রম, বাস্তব অর্থ। আমি যদি বলি সূর্য পশ্চিম দিকে ওঠে, তাহলে কি সেটা বাক্য হবে? না। ভারতের দক্ষিণ দিকে হিমালয় পর্বতমালা অবস্থিত, বাক্য হবে না। কেন হবে না? আমি তো শব্দ সাজিয়েছি, কিন্তু বাক্য হবে না। বাক্যের যোগ্যতা গুণ নেই। আমরা জানি ভারতের উত্তর দিকে হিমালয় পর্বতমালা অবস্থিত। তাহলে যোগ্যতা হচ্ছে সেটাই যার বাস্তব অর্থ থাকতে হবে, বাস্তব ভিত্তি থাকতে হবে। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা হচ্ছে বক্তা যা বলছেন আর শ্রোতা যা শুনছেন, সেই শ্রোতার মনোভাবটা স্পষ্ট হতে হবে। শ্রোতার আকাঙ্ক্ষাটা পরিতৃপ্ত হতে হবে। আমি যদি বলি আমি কাল কলকাতা, বাক্য হবে না। শ্রোতার মনোবাসনা পূর্ণ হলো কি? হল। আর আসক্তি কি? আসক্তি হচ্ছে পদক্রম ঠিক মতো সাজানো। হিমালয় উত্তর দিকে ভারতের অবস্থিত। তাহলে ভারতের উত্তর দিকে হিমালয় অবস্থিত। এই যে পদের ক্রম, নৈকট্য, কাছাকাছি থাকা, এটাকে বলছি আসক্তি। তাহলে খেয়াল করো, সার্থক বাক্যের তিনটে গুণ থাকতে হবে। কি কি? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। আরেকটা জিনিস খেয়াল করো, বাক্যের দুটো বিভাগ, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। কাকে উদ্দেশ্য বলে? যার সম্পর্কে কিছু বলা হবে সেটা হচ্ছে উদ্দেশ্য। ইংরেজিতে যাকে আমরা বলি সাবজেক্ট। আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে সেটাকে কি বলছি? বিধেয়, প্রেডিকেট। একটু খেয়াল করো, সাবজেক্ট আর প্রেডিকেট। সুনীল ভালো ফুটবল খেলে, ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর নাম শুনেছ তোমরা? তাহলে সুনীল কি? সুনীল হচ্ছে উদ্দেশ্য। আর ভালো ফুটবল খেলে, এটা হচ্ছে বিধেয়। এই উদ্দেশ্য বিধেয় ছাড়াও ভাষাতাত্ত্বিকরা বাক্যের আরো দুটো বিভাগের কথা বলেছেন। কি কি সে দুটো বিভাগ? একটা হচ্ছে তোমার কি বলবো, বিশেষ্য খণ্ড, এটাকে বলা হচ্ছে নাউন ফ্রেজ। আর একটা হচ্ছে ক্রিয়াখণ্ড, ভার্ব ফ্রেজ। দেখো, একটা বাক্য গড়ে ওঠে কতগুলো পদের সমন্বয়ে করলাম, কর্তৃপদ, কর্মপদ এবং ক্রিয়াপদ। বিশেষ্য খণ্ডকা কি? যার সম্পর্কে কিছু বলা হয় সেটাকে বলছি আমরা কি? নাউন ফ্রেজ, বিশেষ্য খণ্ড। একটু খেয়াল করো। আর ক্রিয়াখণ্ড অর্থাৎ কাজ করা অর্থে যেটা ব্যবহৃত হয় সেটাকে কি বলছি আমরা? ক্রিয়া। নবীন পড়ছে, ক্রিয়াখণ্ড কোনটা? পড়ছে। আর নবীন কি? নবীন হচ্ছে বিশেষ্য খণ্ড। এই ক্রিয়াখণ্ড, বিশেষ্য খণ্ড এবং ক্রিয়া বিশেষণ খণ্ড, অ্যাডভার্বাল ফ্রেজ। এই ক্রিয়া বিশেষণ খণ্ড হচ্ছে কি? যে খণ্ড বাক্যটি বাক্যের মূল ক্রিয়াকে বিশেষিত।
মূল ক্রিয়াকে যেটা বিশেষিত করে সেটা কি, সেটাকে বলছি আমরা কি ক্রিয়া বিশেষণ। একটু খেয়াল করো, গঠনগত দিক থেকে আমরা বাক্যকে তিনটে ভাগে ভাগ করতে পারি। দেখো, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। কাকে সরল বাক্য বলে? সিম্পল সেন্টেন্স, একটা উদ্দেশ্য একটা বিধেয়। বিধেয় অংশে কি থাকে? সমাপিকা ক্রিয়া। রাম ভাত খায়, আমি স্কুলে পড়ি, অর্থাৎ যেখানে একটা উদ্দেশ্য আর একটা বিধেয় থাকবে সেটাকে কি বলবো? সেটাকে বলছি আমরা সরল। জটিল বাক্য কি? একটা মূল বাক্য আর একাধিক খণ্ড বাক্য। একাধিক খণ্ড বাক্য যেখানে থাকবে, যেটাকে আমরা বলছি ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে ফ্রেজ, ক্লজ। ক্লজটাকে বলছি আমরা খণ্ড বাক্য। একটু খেয়াল করো, তাহলে একটা আর এই জটিল বাক্যে যদি যদি, যখন তখন, যে সে, এগুলো ব্যবহৃত হয়। তাহলে এই জটিল বাক্য, আরেকটা বললাম আমরা কি যৌগিক বাক্য। যৌগিক বাক্য মানে যেটা দুটো সরল বাক্য, দুটো সরল বাক্যকে এবং কিন্তু অথবা নতুবা ইত্যাদি সংযোজক বা বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত করা হয়। লোকটি দরিদ্র কিন্তু সৎ। তাহলে দুটো সরল বাক্যকে যখন আমরা ওই সংযোজক বা বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত করব, সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো যৌগিক বাক্য। তাহলে দেখো, গঠনগত দিক থেকে আমরা বাক্যের তিনটে বিভাগের কথা বললাম: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। সরল বাক্য ইংরেজি কি? সিম্পল সেন্টেন্স। জটিল বাক্য কমপ্লেক্স সেন্টেন্স। আর যৌগিক বাক্য কম্পাউন্ড সেন্টেন্স। এরপর দেখো, অর্থগত দিক থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আমাদের বাক্য পরিবর্তনের যে সিলেবাস নির্দিষ্ট করেছেন, সেখানে অর্থগত দিক থেকে বাক্যকে আমরা 9টা ভাগে ভাগ করব। কি কি? প্রথমেই দেখো নির্দেশক। 2 নম্বর বলছি আমরা ইতিবাচক মানে হ্যাঁবাচক অ্যাসার্টিভ সেন্টেন্স, আর নাবাচক। নির্দেশক বাক্যেরই দুটো বিভাগ আমি আলাদাভাবে দেখেছি, নাবাচক, নেতিবাচক। তারপর দেখো প্রশ্নসূচক বাক্য। 5 নম্বর বললাম অনুজ্ঞা সূচক বাক্য। 6 নম্বর প্রার্থনা সূচক বাক্য। 7 নম্বর সন্দেহবাচক। 8 নম্বর আবেগ সূচক। আর 9 নম্বর দেখো শর্ত সাপেক্ষ। প্রথমেই আমাদের দেখো 1 নম্বর কি আছে? নির্দেশক বাক্য। নামটা শুনেই বুঝতে পারছি যে যা কিছু নির্দেশ করা, হ্যাঁ বা না, হ্যাঁ বা না বোঝা, সেটাকে আমরা বলছি নির্দেশক বাক্য। সাঁতার জানলে কোনো ভয় নেই। খেয়াল করবে, দুটো জিনিস শিখলে কখনো ভোলা যায় না। একটা হচ্ছে কি বলতো? একটা হচ্ছে সাঁতার, আর একটা হচ্ছে সাইকেল। তুমি সাঁতার শিখেছো, 10 বছর সাঁতার কাটবে না, তারপর জলে নামলেই তুমি হয়তো 2 ঢোক জল খেতে পারো। গ্রামাঞ্চলের ছেলে মেয়ে আমরা প্রত্যেকেই সাঁতার জানি। আর সাইকেল তো বুঝতেই পারছো, একবার সাইকেল শিখে তুমি 20 বছর সাইকেল চালালে না, আবার পরবর্তী ক্ষেত্রে কিন্তু সাইকেল চালাতে পারবে। এটা স্বাভাবিক ঘটনা, এখানে অস্বাভাবিক তো কিছু নেই। হয়তো একটু পড়ে যেতে পারো, হ্যান্ডেল একটু বেঁকে যেতে পারে। কেউ আসে না দিব সাইকেল চালাতে গিয়ে একটু হোঁচট খায়নি, একটু পায়ে লাগেনি, একটু পা ছিঁড়ে যায়নি, বা সাঁতার কাটতে গিয়ে 2 ঢোক জল খায়নি, এটা তো হতে পারে না। তাহলে সাঁতার জানলে কোনো ভয় নেই। 2 নম্বর দেখো ইতিবাচক বাক্য, হ্যাঁ বাচক, অ্যাসার্টিভ সেন্টেন্স। ইতিবাচক বাক্য হচ্ছে সেই বাক্য যেখানে সবকিছু তোমার কি বলবো, অস্তিত্ব থাকা বা অস্তিত্ব বোঝায়, হ্যাঁ বোঝায়। বাঙালিরা মাছ ভাত খেতে ভালোবাসে, বাঙালির খুব প্রিয়। বাঙালি খেতে ভালোবাসে, বাঙালি ঘুমোতে ভালোবাসে, তাই বাঙালিরা মাছ ভাত খেতে ভালোবাসে। এটাকে কি বললাম? এটাকে আমরা বলছি অস্তিত্ব সূচক বাক্য, হ্যাঁ বাচক। এরপর দেখো না বাচক। নামটা শুনেই বুঝতে পারছি নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ না সূচক বাক্য যেখানে কোনো কিছুর অস্তিত্ব অস্বীকার করা হয়। অর্থাৎ বাঙালি আড্ডা ছাড়া বাঁচতে পারে না, এটা খুব প্রিয়। বাঙালি আড্ডা ছাড়া বাঁচতে পারে না। মাতৃঋণ কোনোদিন শোধ করা যায় না। শোধ করা যায় কি গো? না, মাতৃঋণ কখনো শোধ করা যায় না। মায়ের দুধের ঋণ কখনো শোধ করা যায়? যায় না। তাহলে না বাচক বাক্য যেখানে নেগেটিভ দিক, অস্তিত্বকে অস্বীকার করা, সেটাকে কি বলছি আমরা? নেতিবাচক। দেখো 4 নম্বর প্রশ্নসূচক।
জিজ্ঞাসা করা, জানতে চাওয়া। একটু খেয়াল করবে, প্রশ্নসূচক বাক্যের শেষে জিজ্ঞাসার চিহ্ন বাধ্যতামূলক। জিজ্ঞাসার চিহ্ন না থাকলে কিন্তু প্রশ্নসূচক বাক্য হয় না। তুমি কলকাতার কোথায় থাকো? এবারে পুজোয় বেড়াতে যাবে কি? একটু খেয়াল করো, এই যে কি বানান, কখনো দেখবে কয়ে হস্যই হয়, কখনো কয়ে দীর্ঘই হয়। কখন হস্যই হয় বলো তো? কয়ে হস্যই হয় তখনই যখন কি বলবো, যার উত্তর হ্যাঁ বা না বাচক। হ্যাঁও হতে পারে, নাও হতে পারে। তোমার মা মিষ্টি খাওয়াবেন কি? এই কি বানানটা কিন্তু হস্য। খাওয়াতেও পারেন, নাও খাওয়াতেও পারেন। আবার দেখো, সীতার অপর নাম জানকী। যখন হ্যাঁ বা না বোঝাই না, তখন কিন্তু কি হয়? দীর্ঘ হয়। দেখো আমাদের পরের অনুজ্ঞা সূচক বাক্য। অনুজ্ঞা মানে কি? আদেশ, অনুরোধ, উপদেশ। অর্থাৎ যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায় তাকে বলছে কি? অনুজ্ঞা সূচক বাক্য। এই রাস্তা দিয়ে যেও না, নিষেধ করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, একটা গান শোনাও। তাহলে দেখো, অনুজ্ঞা মানে কি? অনুজ্ঞা মানে বললাম আদেশ, উপদেশ, অনুরোধ যেখানে বোঝায় সেটাকে কি বলছি? অনুজ্ঞা সূচক বাক্য। 6 নম্বর, প্রার্থনা সূচক বাক্য। মানেই বুঝতে পারছো, যে বাক্যের মধ্যে ইচ্ছা, প্রার্থনা, আকাঙ্ক্ষা ইত্যাদি বোঝানো হয় তাকে কি বলছি? তাকে বোঝানো হচ্ছে প্রার্থনা সূচক। এদেশের বুকে 18 আসুক নেবে, অর্থাৎ প্রার্থনা জানানো হচ্ছে। এদেশের বুকে 18 আসুক নেবে। 18 কিসের প্রতীক? যৌবনের। দেখো, তাহলে যেখানে প্রার্থনা, ইচ্ছা জানানো হচ্ছে সেটাকে কি বলছি? প্রার্থনা সূচক। এরপর দেখো, সন্দেহবাচক। সন্দেহ মানেই বুঝতে পারছো, বোধ হয়, হয়তো, যেন, বুঝিবা, এগুলো যেখানে বোঝানো হয় তাকে বলছি সন্দেহ, সংশয় বা অনুমান প্রকাশিত হচ্ছে, তাকে কি বলছি? সন্দেহ সূচক। তোমার বুঝি জ্বর? তাহলে দেখো, সন্দেহ মানেই হচ্ছে ওই সংশয়। কখন আমাদের মনে সংশয় জাগে? যখন আমরা ঠিক মতো বুঝতে পারি। এটা স্বাভাবিক ঘটনা। আমরা বলি প্রকৃতি, প্রকৃতি সম্পর্কে নারী চরিত্র, আমরা জানি নারী চরিত্র বেজায় চরিত্র, তাই না? খেয়াল করে দেখো, তাহলে যেখানে সংশয় বোঝানো, অর্থাৎ অনুমান যেখানে বোঝানো হয়, যেন, বুঝি, হয়তোবা ইত্যাদি যেখানে বোঝাচ্ছে সেটাকে বলছি আমরা কি? সন্দেহ। 8 নম্বর কি বললাম? আবেগ সূচক বাক্য। আবেগ মানে বুঝতে পারছো, মনের ভাব, আনন্দ, শোক, বিস্ময়, উল্লাস যেখানে বোঝাবে সেটাকে হচ্ছে আবেগ সূচক। একটু খেয়াল করো, আবেগ সূচক বাক্যে কিন্তু সংশয় সূচক চিহ্ন, আবেগ সূচক চিহ্ন বাধ্যতামূলক। আমি বললাম প্রশ্ন সূচক বাক্যের শেষে যেমন প্রশ্ন সূচক চিহ্ন দিতে হয়, ঠিক সেরকম আবেগ সূচক বাক্যের শেষেও কিন্তু সংশয় সূচক চিহ্ন তোমাকে দিতেই হবে। মরি মরি একই অপরূপ দৃশ্য, মরি মরি একই অপরূপ দৃশ্য, অর্থাৎ মনের আবেগ, আনন্দ, উল্লাস, বিস্ময় যেখানে প্রকাশিত হবে। আর বললাম শর্ত সাপেক্ষ। শর্ত মানেই বুঝতে পারছো, একটা না হলে আরেকটা হবে না, অর্থাৎ একটার সাথে আরেকটা যেখানে ঘটনা বা অবস্থান জড়িত থাকে সেটাকে কি বলছি? সেটাকে বলছি শর্তবাচক বাক্য। যদি পর্যাপ্ত বৃষ্টি হয় এবছর ভালো ফসল হবে। তাহলে দেখো, একটার সাথে আরেকটা ভালো ফসল হওয়ার শর্ত কি? পর্যাপ্ত বৃষ্টি। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো জানলাম, বাক্যের সংজ্ঞা পেলাম, বাক্যের দুটো বিভাগ পেলাম, সাবজেক্ট প্রেডিকেট, এছাড়াও আমরা বিশেষ্য খণ্ড, ক্রিয়াখণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড পেলাম, বাক্যের 3টে আবশ্যিক শর্ত পেলাম, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, যেটা না হলে বাক্য হয় না। এরপর দেখো, আমরা বাক্যের দুটো বিভাগ পেলাম। একটা হচ্ছে গঠনগত দিক থেকে বাক্যকে কভাগে ভাগ করা যায়, 3 ভাগে: সরল বাক্য, সিম্পল সেন্টেন্স, জটিল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স, আর হচ্ছে যৌগিক বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স।
এরপর অর্থগত দিক থেকে আমি 9টা ভাগে ভাগ করলাম বাক্যকে। নির্দেশক বাক্য, যেখানে কোনো কিছু নির্দেশ করা হচ্ছে, ইতিবাচক হ্যাঁবাচক বাক্য, নেতিবাচক নাবাচক বাক্য, প্রশ্নসূচক, যেখানে কোনো কিছু জানতে চাওয়া হবে, জিজ্ঞাসা চিহ্ন কোথায় হস্তই হয়, কোথায় দীর্ঘই হয়, ক্রিয়া করে। অনুজ্ঞাসূচক, অনুজ্ঞা মানে কি বললাম, আদেশ, উপদেশ, অনুরোধ। প্রার্থনা, মঙ্গল প্রার্থনা, ঠিক আছে, যেখানে কোনো কিছু কামনা। সন্দেহবাচক, সংশয় যেখানে জাগবে। আবেগ সূচক, মনের আনন্দ উল্লাস ইত্যাদি যেখানে প্রকাশিত হয়। আর হচ্ছে শর্ত সাপেক্ষ, একটার সাথে আরেকটা জড়িত। আরেকটা বিষয় আমরা খেয়াল করো, বাক্য পরিবর্তন। সরল বাক্য থেকে যৌগিক বাক্যে, যৌগিক বাক্য থেকে জটিল বাক্যে। এখানে দুটো বিষয় আমাদের খুব জরুরি। একটা হচ্ছে ভাষার পরিবর্তন চলবে না। যে ভাষাতে থাকবে, চলিতে থাকলে চলিতেই উত্তর হবে, সাধুতে থাকলে সাধুতেই উত্তর হবে। অর্থাৎ ভাষার কোনো পরিবর্তন চলবে না। আর কি, অর্থের পরিবর্তন চলবে না। অর্থগত কোনো পরিবর্তন এখানে কিন্তু চলবে না। একটু খেয়াল করো, ইন্দ্র আশ্বাস দিলেও আমি রাজি হইলাম না। ইন্দ্র আশ্বাস দিলেও আমি রাজি হইলাম না, এটাকে যদি আমরা যৌগিক বাক্যে করি, এটা সরল বাক্যে আছে। ইন্দ্র আশ্বাস দিল, যৌগিক বাক্য কি, যেখানে দুটো সরল বাক্য থাকে। ইন্দ্র আশ্বাস দিল কিন্তু আমি রাজি হইলাম না। তাহলে ইন্দ্র আশ্বাস দিল একটা বাক্য, আমি রাজি হইলাম না একটা বাক্য। কি দিয়ে যোগ করেছি? কিন্তু দিয়ে। তাহলে খেয়াল করো, ভাষা যে ভাষাতে আছে সাধু ভাষা, সাধু ভাষাতেই লিখলাম। আর কি, অর্থের পরিবর্তন চলবে, এটা খেয়াল করতে হবে। ইন্দ্র আশ্বাস দিল কিন্তু আমি রাজি হইলাম না। আবার দেখো, মৃত যারা তারা এই পৃথিবীতে কখনো ফেরে না। কি বাক্যে আছে? জটিল বাক্য। মৃত যারা তারা এই পৃথিবীতে কখনো ফেরে না। সরল বাক্যে কি হয়? মৃতেরা, মৃতেরা কখনো এই পৃথিবীতে ফেরে না। তাহলে খেয়াল করো, ভাষার পরিবর্তন চলবে না। আর কি, অর্থের পরিবর্তন চলবে না। যে অর্থটা ছিল উত্তরেও সেই একই অর্থ তোমাকে আনতে হবে। আবার দেখো, ছিল সে ছিল নির্দোষ, সে ছিল নির্দোষ। আমি নাবাচক বাক্যে কি করব? সে দোষী ছিল না। নির্দোষ মানে কি? নয় দোষী। তাহলে সে নির্দোষ, সে দোষী ছিল না। তাহলে বাক্য পরিবর্তনের ক্ষেত্রে আমাদের কিন্তু দুটো বিষয় খেয়াল করতে হবে। এক নম্বর হচ্ছে ভাষার পরিবর্তন চলবে না। সরল থাকলে সরল, আবার তোমার সাধু থাকলে সাধুতে, আবার চলিত থাকলে চলিতে। আর কি, অর্থের পরিবর্তন চলবে। তাহলে এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয়েছে। বাক্য পরিবর্তন, আমরা কিন্তু বাক্য পরিবর্তনের সংজ্ঞা, শ্রেণীবিভাগ এবং বাক্য পরিবর্তন কিভাবে করতে হয় সেগুলো দেখলাম। ঠিক আছে, ধন্যবাদ।